12 পৃষ্ঠার এই ফর্ম 32টি প্রশ্ন নিয়ে কিভাবে ফিল আপ করবেন, কোথায় কি লিখবেন। কিছু অপশন এমনও রয়েছে যেখানে যদি আপনি ভুল লিখে ফেলেন তাহলে কিন্তু 3000 টাকার এই সুবিধা থেকে হতে পারেন বঞ্চিত। তাই স্টেপ বাই স্টেপ আমি দেখাবো কি করে প্রত্যেকটা প্রশ্ন আপনি ফিল আপ করবেন, কিভাবে ফর্ম লিখবেন, সমস্ত কিছু নিয়ে। তো আশা করি বন্ধুরা আপনারা সকলেই কিন্তু আপনাদের যে ডকুমেন্টগুলির কথা নিয়ে বসতে বললাম সেই ডকুমেন্টগুলি সবাই হাতে নিয়ে বসেছেন বা পাশে রেখে বসেছেন। হাতে একটি পেন রাখবেন এবং এই 12 পৃষ্ঠার ফর্মটি রাখবেন। শুরুর আগেই জানিয়ে রাখি ঠান্ডা মাথায় ফর্মটি ফিল আপ করতে হবে এবং যেখানে যাতে কোনো চিৎকার চেঁচামেচি না থাকে সেরকম একটি নিরিবিলি ঘরে বসেই ফর্মটি ফিল আপ করবেন, কারণ একটি ভুলের জন্য আপনার কিন্তু 3000 টাকা বাতিল হতে পারে এবং ভুল করলে কিন্তু আপনাকে অনেক হ্যাপা হতে হবে। তাই প্রথম চান্সেই কিন্তু আপনাদেরকে সঠিকভাবে ফিল আপ করে এই প্রকল্পের আর্থিক সুবিধা নিতে হবে। আরেকটি কথা বলে রাখি, ভিডিওটি একটু লেন্দি হবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, না হলে কিন্তু কোনো জায়গায় গুরুত্বপূর্ণ তথ্য যদি আপনার ছাড়া যায় তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। তো শুরু করা যাক। সবার আগে দেখুন কি লেখা রয়েছে, সবার আগে আমি স্টেপ বাই স্টেপ একদম বলে দিচ্ছি। তো সবার আগে যদি আমরা দেখি এখানে কিন্তু লেখা রয়েছে যে অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। তো আমি বেশি কিছু আর পড়ছি না, আপনারা ভালোভাবেই পড়তে পারবেন, বাংলাতেই লেখা রয়েছে। তো এখানে একটা জিনিস শুধু বলে রাখি, প্রত্যেকটি চেক বক্সে টিক মার্ক দিতে হবে যেখানে দেওয়ার দরকার এবং পরিষ্কার চিহ্নিত করা রয়েছে আবেদনকারী এবং যাচাই কর্মকর্তাদের জন্য। ঠিক আছে, তো কি কি করবেন এবার সমস্ত কিছু আমরা দেখব এই ভিডিওতে। সবার আগে বলেছে পরিবার প্রধানের নাম। তো এখানে বলে রাখি পরিবার প্রধানের নামের ক্ষেত্রে এখানে কিন্তু কার নাম হবে, পরিবারের যে প্রধান রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি তার কিন্তু নাম লিখতে হবে। এখানে কিন্তু আবেদনকারীর নাম লিখতে হবে না। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এখানে যদি আবেদনকারীর নাম লিখেন, দেখা গেল অনেক ফ্যামিলিতে হাজবেন্ড রয়েছেন, তাহলে অন্নপূর্ণা ভান্ডার তো পাবেন মহিলারাই, তো সেখানে কিন্তু দেখা গেল মহিলা অন্নপূর্ণা ভান্ডার পাবেন, তাই মহিলার নাম লিখে দিলেন যিনি বেনিফিশিয়ারি বা সুবিধাভোগী তার নাম, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এখানে স্পষ্টভাবে লিখে দিয়েছে পরিবার প্রধানের নাম। ঠিক আছে, আধার এবং নাম লিখতে হবে অবশ্যই আধার কার্ড অনুযায়ী। বারবার বলছি আধার কার্ড অনুযায়ী। অনেকের কিন্তু আধার কার্ড ভোটার কার্ডে এক এক রকম নাম রয়েছে। যেমন একটা উদাহরণ শুধু হিসাবে যদি আমরা বলি, তো কারো নাম রয়েছে দেখা গেল গোপাল চন্দ্র রয় আধার কার্ডে, এবার ভোটার কার্ডে সেখানে চন্দ্র নেই, গোপাল রয় রয়েছে, তাহলে কিন্তু আপনাকে গোপাল চন্দ্র রায় পুরো নামটাই কিন্তু লিখতে হবে। নেক্সট বলেছে 2 নম্বর জন্ম তারিখ। জন্ম তারিখ হচ্ছে দিন মাস বছর অনুযায়ী কিন্তু লিখতে হবে। ঠিক আছে, কার জন্ম তারিখ লিখতে হবে, অর্থাৎ যিনি আবেদন করছেন তার জন্ম তারিখ এখানে লিখবেন, অর্থাৎ সেই মহিলা বেনিফিশিয়ারির আবেদন জন্ম তারিখ কিন্তু এখানে লিখতে হবে। নেক্সট আমরা যাব পরিবার প্রধানের লিঙ্গ। যিনি পরিবারের প্রধান রয়েছে তিনি কি পুরুষ না মহিলা সেটা অবশ্যই আপনাকে চিহ্নিত করতে হবে। তো অবশ্যই এখানে চিহ্নিত করবেন, পুরুষ হলে পুরুষের ঘরে টিক মার্ক দিবেন, যদি অন্যথা মহিলা হয় কোনো পরিবারে, যেহেতু মহিলা যদি হেড অফ দা ফ্যামিলি হয়ে থাকে তাহলে সেখানে মহিলার ঘরে টিক মার্ক করবেন এবং যারা থার্ড জেন্ডার রয়েছে তারা অন্যান্য সিলেক্ট করবেন। নেক্সট আমরা আসবো পরের স্টেপ, পরের প্রশ্নে কি বলেছে। পরের প্রশ্নে আমরা যদি দেখি তাহলে বলেছে এখানে যে 3 নম্বর প্রশ্ন, পরিবার প্রধানের সঙ্গে আপনার সম্পর্ক কি। যিনি পরিবারের হেড অফ দা ফ্যামিলি রয়েছেন তার পরিবারের প্রধানের আধার নাম্বারটা এখানে আগে দিবেন। ঠিক আছে, পরিবার প্রধানের কিন্তু আধার নাম্বার এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, তারপরে বলেছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, ডিজিটাল রেশন কার্ডের যে আইডি নাম্বার রয়েছে সেটা এখানে লিখবেন। ডিজিটাল রেশন কার্ডের আইডি এরকম জায়গায় লিখতে হবে। পরিবারের সদস্য সংখ্যা এখানে লিখবেন, 3 হলে 3 জন, 4 হলে 4 জন, 5 হলে 5 জন, তার বেশি হলে সেটাই লিখবেন। কি বলেছে, শুধুমাত্র সংখ্যাই লিখবেন, এখানে বানান করে লেখার দরকার নেই। 4, 3, 5 যার পরিবারে যতজন সদস্য রয়েছে ততজনই দিবেন। ঠিক আছে, কোনো এখানে ভুল তথ্য দিলে কিন্তু যখন যাচাই হবে যদি ধরা পড়েন তাহলে কিন্তু ফর্ম বাতিল হয়ে যাবে। তাই কোনো তথ্যই কিন্তু ভুল দিবেন না, সেখানে সঠিকভাবে তথ্য উপস্থাপন করবেন। নেক্সট বলেছে ঠিকানা। এবার আপনার আধার কার্ডে যে ঠিকানাটা রয়েছে, গ্রাম, পোস্ট যা রয়েছে যার ঠিকানা সেটি কিন্তু পরপর এখানে লিখে দিবেন, স্থায়ী ঠিকানা হতে হবে। নেক্সট বলেছে যোগাযোগ নম্বর, আপনাকে যে নাম্বারে যোগাযোগ করা যেতে পারে সেই ফোন নাম্বারটা লিখবেন। যদি নিজের ফোন নাম্বার থাকে তাহলে খুবই ভালো, যদি নিজের ফোন নাম্বার না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, পরিবারের যে কোনো একজন সদস্যের কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, নেক্সট আমরা দেখব 9 নাম্বার পয়েন্টে। 9 নাম্বার পয়েন্টে কি বলেছে একটু ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নং, পরিবারের সকল সদস্যের। এখানেই সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যে দেখা গেল একজন পরিবারে 5 জন ফ্যামিলি মেম্বার রয়েছেন কিন্তু আপনারা শো করছেন মাত্র 2 জনের,
তাহলে কিন্তু ভেরিফাই এর সময় আপনার ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে। তাই অবশ্যই এখানে পরিবারের প্রত্যেক সদস্যদের এখানে নাম লিখবেন, এখানে জন্ম তারিখ তার, এখানে লিঙ্গ পুরুষ না মহিলা, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এখানে লিখবেন, বাবার সাথে সম্পর্ক। ধরুন আমি যদি আমার ক্ষেত্রে দিয়ে উদাহরণ দিই, ধরুন আমার মা সেই বেনিফিশিয়ারি সুবিধাভোগী, তাহলে এখানে প্রথমে সদস্যের নাম, এখানে কিন্তু আমার বাবার নামটা লিখতে হবে না, এখানে সবার আগে যিনি বেনিফিশিয়ারি তার নামটা হবে, অর্থাৎ এখানে লিখতে হবে যিনি এই সুবিধা পাবেন তার নাম এখানে লিখতে হবে। আবারও বলছি, যিনি সুবিধা পাবেন তার নাম 1 নম্বরে লিখে দিবেন। তার জন্ম তারিখ অর্থাৎ আমার মার এখানে জন্ম তারিখ লিখলাম, তার লিঙ্গ লিখলাম, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক লিখলাম, স্ত্রী হবে আমার বাবার, এবং তারপরে আধার নাম্বার অর্থাৎ যিনি বেনিফিশিয়ারি তার আধার নাম্বারটা দিয়ে দিলেন। অন্নপূর্ণা, এখানে দেখুন এখানে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, উত্তর হবে হ্যাঁ। ঠিক আছে, সরি, পরিবারের প্রধান এইচ অফ দ্য হ্যাঁ লিখলেন এবং এখানে হ্যাঁ অপশনে নাম দিয়ে দিলেন। ঠিক আছে, এবার 5 বছরের কম বয়স হলে তার আধার নাম্বারে চিহ্নিত স্থানে না চিহ্নিত করুন। যদি 5 বছরের কম হয়ে থাকে তাকে সেই পরিবারে মানে সেই সদস্যটির জন্য আধার নাম্বার দিতে হবে না। নেক্সট একইভাবে চলে আসুন 2 নম্বরে, যদি দেখি 2 নম্বর সদস্যের নাম, এখানে ধরুন আমার নাম লিখলাম, আমার জন্ম তারিখ লিখলাম, লিঙ্গ লিখলাম। আমি কি আবেদন করছি অন্নপূর্ণা ভান্ডারের জন্য? তাহলে এখানে হ্যাঁ হবে না, এখানে কি হবে না, তাহলে এখানে না শব্দটা কিন্তু আপনাকে লিখতে হবে না, হ্যাঁতে টিক দিবেন না, তার মানেই না। এইভাবে করে আপনারা কিন্তু, ভিডিওটি যেহেতু বড় হয়ে যাচ্ছে তাই আমি যেগুলো একই টাইপের সেগুলো আর বলছি না, এইভাবে একই টাইপের দেখুন পরিবারের 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার সদস্যদের নাম, এবং তারা যদি আবেদন করে থাকে তাদের সংখ্যাটা দিতে হবে, এই হ্যাঁ লিখতে হবে। দেখুন আমার ওয়াইফ যদি থাকে তাহলে আমি তার নাম লিখতাম, এখানে তার জন্ম তারিখ লিখতাম, তার লিঙ্গ লিখতাম, পরিবারের প্রধানের সঙ্গে শ্বশুর বৌমা লিখতাম, আধার নাম্বার লিখতাম আমার ওয়াইফের, এবং এখানে তারপরে হ্যাঁতে টিক মার্ক করে দিতাম। নেক্সট আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 10-এ। প্রশ্ন নাম্বার 10-এ কি বলেছেন দেখে নিন। প্রশ্ন নাম্বার 10-এ বলেছে পরিবারের প্রধানের সঙ্গে পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। এখানে ব্যাংক অ্যাকাউন্ট দিবেন, কার ব্যাংক অ্যাকাউন্ট দিবেন, এখানে ব্যাংক অ্যাকাউন্টের নাম, ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী যে নাম রয়েছে সেই নামটা আপনারা এখানে লিখবেন, ব্যাংক অ্যাকাউন্টের নাম, অ্যাকাউন্ট নাম্বার দিবেন, আইএফসি কোড বেনিফিশিয়ারির অর্থাৎ যিনি কিন্তু এই সুবিধা পাচ্ছেন, সরি এইচ অফ এফ বলেছেন অর্থাৎ হাউস অফ হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ যিনি এখানে হেড অফ দ্য ফ্যামিলি তিনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে তার দিবেন। ঠিক আছে, আর যদি পুরুষ হেড অফ দ্য ফ্যামিলি হয় তারটাও এখানে দিতে বলেছেন। এবার আসে সদস্য 1, অর্থাৎ এখানে যিনি বেনিফিশিয়ারি, এখানে যিনি সুবিধাভোগী অর্থাৎ যিনি এই প্রকল্পের জন্য আবেদন করছেন তার কিন্তু দিতে হবে এখানে তার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড। দ্বিতীয় সদস্যের হলে তার দিতে হবে, ধরুন আমার এখানে দিলাম, আমার ওয়াইফ যদি আবেদন করে থাকে তার এখানে তথ্য আমাদেরকে তুলে ধরতে হবে। নেক্সট আমরা যাব 11 নাম্বার প্রশ্ন। এইভাবে বাকিগুলো আপনারা ফিল আপ করবেন, আশা করি বুঝতে পারছেন। তারপরেও যদি সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আপনারা একটা যে জায়গাটা বুঝতে পারছেন না তার একটা স্ক্রিনশট মেরে আমার কমেন্ট সেকশনে এই ভিডিও দিয়ে দিবেন। আমি যত তাড়াতাড়ি সম্ভব সেই দিনের মধ্যেই, সেই মুহূর্তেই আমি কিন্তু আপনাদের জন্য আরেকটি ভিডিও এনে আমি আপলোড করে দেব। নেক্সট আমরা দেখব 11 নাম্বার ফর্মে কি বলেছে। 11 নাম্বার পয়েন্টে বলেছে এপিক এইচ হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ভোটার তালিকায় অংশ নম্বর সহ। এবার এখানে যেটা করবেন সেটা হচ্ছে ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার, অর্থাৎ আমি যদি আমার উদাহরণ দিয়ে বলি আবারও, তাহলে আমার বাবার ভোটার কার্ডের নাম্বার, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর, কত নম্বর অংশে রয়েছে সেখানে লিখবেন, অর্থাৎ আপনার ব্লকের নামটা এখানে কত নম্বর অংশ রয়েছে সেটা। এবার সদস্য 1 এপিক নাম্বার অর্থাৎ বেনিফিশিয়ারির এপিক নাম্বার, অর্থাৎ আমার মায়ের জন্য ফিল আপ করলে আমার মার, বিধানসভা ক্ষেত্রের নং সেটা তো একই হবে। দ্বিতীয়ত আমার এখানে ডকুমেন্ট দিলাম, ধরুন আমার ওয়াইফের এখানে দিলাম, ধরুন আরো যদি সদস্য থেকে থাকে বাড়িতে তাহলে তাদেরগুলো এখানে দিতে হবে। অবশ্যই এই ঘরটা কিন্তু মাস্ট, ঠিক আছে, এই ঘরটা কিন্তু সঠিকভাবে পূরণ করতে হবে, না করলে কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাবে। নেক্সট আমরা যাব কিন্তু পরের প্রশ্নে। পরের প্রশ্ন বলেছে 12 নাম্বার প্রশ্ন। 12 নাম্বার প্রশ্নে এখানে কিছু নেই, এখানে শুধু দিতে হবে আপনার বিভাগ কি। আপনার যদি জেনারেল হল তাহলে এখানে টিক মার্ক দিবেন এরকম জায়গায়, যদি অসংরক্ষিত হন ইডব্লিউএস তাহলে এখানে টিক দিবেন, তপশিলি জাতি হলে এখানে, উপজাতি হলে এখানে, অন্যান্য অর্থাৎ ওবিসি হলে এখানে, আর বিশেষ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী হলে এখানে। প্রযোজ্য শংসাপত্র এবং জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী ক্রিমিলেয়ারের শংসাপত্র ইত্যাদি, এটা কিন্তু আপনাদেরকে যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদেরকে এখানে হার্ড কপিটা জমা করার সময় সেই এসসি এসটি ওবিসি কার্ডের সার্টিফিকেটের জেরক্স কপি কিন্তু আপনাদেরকে জমা করতে হবে। নেক্সট আমরা যাব এবার পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলেছে রেশন কার্ড। রেশন কার্ড এখানে অবশ্যই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা রেশন কার্ড। আপনি যদি মনে করেন কোনো
কারো পরিবারের সদস্য আপনার 5 জন 6 জন রয়েছে, আপনার 2 জন বা 3 জনের ডেটা দেখাবেন, বাকিদেরটা দেখাবেন না, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে বড় ভুল হয়ে যাবে। কারণ ডিজিটাল রেশন কার্ডের যদি নাম্বারটা ক্লিক করে সেখানে কিন্তু আপনাদেরকে ফ্যামিলি মার্চ করা রয়েছে। তাহলে কি বলেছে, আপনার ডিজিটাল রেশন কার্ড আছে, উত্তর হ্যাঁ হলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন। তো এই মুহূর্তে আশা করি সবারই ডিজিটাল রেশন কার্ড হয়ে গেছে। যদি কারো না থেকে থাকে চিন্তা নেই, না দিবেন, এটা কোনো ফ্যাক্টর নয় হ্যাঁ বা নাই। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। কারো যদি AAY কার্ড হয় তিনি এখানে টিক দিবেন। কারো যদি PHH কার্ড হয় এখানে দিবেন। SPHH হলে এখানে টিক দিবেন। RKSY হলে এখানে দিবেন। RKSY2 হলে এখানে দিবেন। ভর্তুকিহীন হলে এখানে দিবেন। যেটাই হবে সেটা এখানে ক্লিক করবেন আপনার কার্ড দেখে। এই জন্য বলেছিলাম সমস্ত ডকুমেন্টগুলো পাশে নিয়ে বসতে। পরিবারটি রেশন দোকানে থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি আপনি রেশন তুলে থাকেন তাহলে হ্যাঁ, না হলে না। যেমন অনেকেই রয়েছেন যারা বাইরে থাকে বলে রেশন তুলে না, তো তাদের ক্ষেত্রে না হবে, আর যারা তুলেন তাদের ক্ষেত্রে হ্যাঁ। এবার আসি সম্পদ, বাড়ির ধরন। বাড়ির ধরন কিরকম, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, হ্যাঁ হলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন। এটা সঠিকভাবে পূরণ করবেন। পারিবারিক জমির মালিকানা নিজের থাকলে হ্যাঁ, না থাকলে না। যদি নিজের থেকে থাকে তাহলে কিন্তু এখানে আপনাকে কিন্তু একটা খতিয়ান দিতে হবে জমা দেওয়ার সময়। এবার 4 নম্বর পেজে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত, এখানে শতকে লিখবেন। ধরুন আমার 25 শতক জমি আছে, তাহলে আমি এখানে 25 শব্দটি উল্লেখ করে দেব সংখ্যায় 25। এইভাবে কিন্তু আপনাদের লিখতে হবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন নথি এবং সর্বশেষ আর জমির নথি অর্থাৎ লাস্ট রেকর্ড অনুযায়ী কিন্তু হ্যাঁ। যানবাহন, আপনার পরিবারের কোনো সদস্যের কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, হ্যাঁ থাকলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন। যেটা ঠিক হবে সেটাই দিবেন। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, 1টি 2টি 3টি, ধরুন 2টি গাড়ি থাকলে 2টি লিখলেন, এবং গাড়িগুলির রেজিস্ট্রেশন নাম্বারও এখানে উল্লেখ করতে হবে। এবং এখানে জানিয়ে রাখি, অনেকে বলছিলেন যে মোটরসাইকেল থাকলে নাকি অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে না, তো সেটা নয়। সেখানে লেখা আছে 4 চাকার গাড়ি, অর্থাৎ 4 চাকার গাড়ি, মোটরসাইকেলের এখানে কোনো বাধ্যবাধকতা নেই। এবার 4 চাকার গাড়ি থাকলে যে দিবে না সেটাও নয়, তাহলে এখানে বলতো যে আবেদন করবেন না 4 চাকার গাড়ি থাকলে, সেটা বলেনি। আছে কিনা হ্যাঁ অথবা না দিতে বলেছে। নেক্সট বলেছে পরিবারের সদস্যদের স্বাস্থ্য বীমা। যদি স্বাস্থ্য বীমা আপনার করা থাকে তাহলে হ্যাঁ দিবেন, আর যদি না থাকে তাহলে নাতে ক্লিক করবেন। যদি হ্যাঁ হয় তবে সরকারি বেসরকারি বীমার অঙ্ক, প্রিমিয়াম বিবরণ লিখতে হবে, অর্থাৎ সরকারি হলে সরকারি এবং আপনি কত টাকার প্রিমিয়াম করেছেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। তো না থাকলে না, এটা নাই দিবেন, ঠিক আছে। এবার পরিবারের স্বাস্থ্য বীমা যদি থাকে এই এক এক করে সেগুলো পূরণ করতে হবে। হেড অফ দ্য ফ্যামিলির সদস্য 1, সদস্য 2, সদস্য 3। যদি সরকারি হয় সরকারিতে ক্লিক করলেন, বেসরকারি হলে বেসরকারিতে। প্রিমিয়ামের বিবরণটি দিবেন, কি টাইপের প্রিমিয়াম, মাসিক না বাৎসরিক না 6 মাস অন্তর, এবং কত টাকার প্রিমিয়াম সেটাও কিন্তু এখানে লিখতে হবে। নেক্সট আমরা যাব পরবর্তী প্রশ্নে। প্রশ্ন নাম্বার এখানে বলেছে আয় এবং পেশা। আয় এবং পেশায় কি বলেছেন, কোন সদস্য কি আয়কর বা পেশাগত প্রদান করেন, যদি ইনকাম ট্যাক্স আপনারা দিয়ে থাকেন তাহলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে তাহলে প্যান কার্ড এইচ অফ দা হেড অফ দা ফ্যামিলি দিলেন, সদস্য 1, সদস্য 2, সদস্য 3, এক এক করে এখানে প্যান নাম্বারগুলি আপনারা উল্লেখ করে যাবেন পরপর, যাদের যাদের প্যান কার্ডের নাম্বার রয়েছে। অবশ্যই এগুলো ফিল আপ করতে হবে সঠিকভাবে। নেক্সট বলেছে কর্মসংস্থানের ধরন, কি রকম কর্মসংস্থান আপনার রয়েছে। সরকারি ক্ষেত্রে যদি চাকরিজীবী হন তাহলে এখানে দিতে হবে সরকারি ক্ষেত্রে টিকমার্ক এই বক্সে। যদি বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী হন অর্থাৎ কোনো কোম্পানিতে কাজ করছেন তাহলে এখানে টিক দিবেন। যদি সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত উদ্যোক্তা, ব্যবসায়ী, মালিক ইত্যাদি হন তাহলে এখানে দিলেন, অর্থাৎ কোনো দোকানদার হলে। আংশিক কর্মরত হলে এখানে দিবেন। অসংগঠিত ক্ষেত্রে কারিগর, শিল্পী হলে, অর্থাৎ কিছুদিন কাজ করেন আবার কিছু বন্ধ থাকে। পরিযায়ী শ্রমিক হলে এখানে টিকমার্ক দিবেন। বেকার হলে এখানে, অর্থাৎ পরে আপনারা দেখবেন যে যেটা আপনার সাথে অ্যাপ্লিকেবল হবে সেটা দেখে টিকমার্ক দিতে হবে। নেক্সট আমরা চলে আসবো পরবর্তী নম্বরে। কি বলেছে, সরকারি ক্ষেত্রে সদস্য 1 এর ক্ষেত্রে এইভাবে একই বিবরণ, সরকার সদস্য 2 এর একই বিবরণ, একইভাবে এইভাবে কিন্তু পরপর আপনাদের বিবরণগুলি দিতে হবে। 4 এর বিবরণ কি করেন, যতজন ফ্যামিলি মেম্বার রয়েছে সবারই। নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখে নিন। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা লিখবেন। শিক্ষিত, ধরুন পরিবারের বাবা মা শিক্ষিত নয় তাহলে 2 জন লিখলেন অশিক্ষিত। শিক্ষিত ধরুন ছেলে একাই আছে বা মেয়ে আছে 1 জন, 2 জন হলে 2 জন, এইভাবে দিবেন। এবার একইভাবে পরিবারের প্রধানের শিক্ষাগত যোগ্যতা, শিক্ষিত না অশিক্ষিত, অশিক্ষিত হলে অশিক্ষিত টিকমার্ক। যদি ধরুন সদস্য 1 শিক্ষিত, কতদূর পড়াশোনা করেছেন, ধরুন 10 পাস, তাহলে 10 লিখে দিলেন। যদি পরিবারের দ্বিতীয় সদস্য দেখা গেল শিক্ষিত, তিনি বিএ পাস করেছেন, তাহলে বিএ কথাটা লিখে দিলেন। এইভাবে কিন্তু পরপর আপনাদেরকে পরে সঠিকভাবে ফর্মগুলি ফিল আপ করতে হবে। নেক্সট চলে আসবো আমরা 7 নাম্বার পেজে। একইভাবে কি বলেছে, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক
হ্যাঁ পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা, পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক, অর্থাৎ এদের মধ্যে কেউ কি রয়েছেন এমন যারা কোনোদিন মেম্বার ছিলেন বা এমএলএ ছিলেন, এরকম যদি থাকে তাহলে হ্যাঁ দিবেন, না থাকলে না দিবেন। হ্যাঁ, যিনি এই পদে রয়েছেন যদি থেকে থাকে এখন তার সদস্য নাম্বার একটা থাকে সেটা দিয়ে দিতে হবে, না থাকলে নেই। কোনো সরকারি পেনশনভোগী যদি হ্যাঁ হন তাহলে হ্যাঁ, না হলে না দিবেন। কোনো সদস্য কি জিএসটি ফাইল আছে, অনেকের ফ্যামিলিতে যারা বড় ব্যবসায়ী রয়েছেন তাদের জিএসটি ফাইল করা থাকে তাহলে হ্যাঁ, এখানে জিএসটি যদি হ্যাঁ হয় তাহলে জিএসটি নাম্বারটা এখানে লিখে দিতে হবে। নেক্সট, পরিবারের মোট বার্ষিক আয় কত, এখানে একটা ইনকাম দিতে হবে। এখানে জানিয়ে রাখি, ইনকাম কম দিলেই যে ইনকাম কমে যাবে সেটা নয়, তাই বেশি দিলেই যে ইনকাম বেশি হয়ে যাবে সেটা নয়। মিনিমাম এখনকার দিনে ফ্যামিলিতে 10,000 টাকার কম ইনকামে কিন্তু ফ্যামিলি চলে না, তাহলে 12 মাসের ইনকাম এখানে বার্ষিক বলেছে, তাই আমার মনে হয় 1,20,000 টাকাটা দেওয়া উচিত, কারণ এর নিচে কিন্তু ইনকাম সার্টিফিকেট আপনাকে প্রধান দিবে না, বা পৌরসভার চেয়ারম্যান দিতে চায় না, ঝামেলা করে। তাই এটা দিলে কি আপনার যে বাতিল হয়ে যাবে সেটা নয়, ঠিক আছে, 1,20,000 টাকা। নেক্সট আমরা দেখব পরের প্রশ্নে কি বলেছে। পরবর্তী টপিক প্রশ্ন দিয়েছে যে সিএএ আবেদনের অবস্থা। যদি দেখেন কারোর ভোটার কার্ডের নাম চলে এসেছে তাহলে প্রযোজ্য নয়, টিকমার্ক মেরে দিলেন। আর যদি দেখেন যে সিএ এর জন্য আবেদন, এসআইআর এর নাম কাটা গেছে এবং সিএ এর জন্য আবেদন করেছেন, তাহলে কি লিখতে হবে, প্রযোজ্য। তার প্রযোজ্য সদস্য একের যদি প্রযোজ্য হয় তাহলে তার এখানে হ্যাঁ লিখলেন, তার একটা নাম্বার দিবে, সেটি ইস্যু বা সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দিলেন, দ্বিতীয় হলে দ্বিতীয়, আর যদি না হয় তাহলে প্রযোজ্য নয়, একবারে ডাইরেক্ট টিকমার্ক মেরে দিবেন। এবং এখানে একটা কথা জানিয়ে রাখি আপনাদেরকে, যে এখানে যদি আপনারা যে সদস্য একের নাম্বারটা যে লিখছেন না, সেটা সদস্য একে কে থাকছে বলুন তো, সদস্য একে থাকছে কিন্তু সুবিধাভোগী। সদস্য দুইয়ে যার নাম লিখছেন তা তিনি, অর্থাৎ উপরের কোনো একটা জায়গায় সদস্য এক, যেখানে পারিবারিক ঠিকানা বা তাদের শিক্ষাগত যোগ্যতা কিংবা তাদের প্যান কার্ড বা তাদের ব্যাংক অ্যাকাউন্টের যে তথ্যগুলোতে প্রত্যেকটিতে সদস্য 1 2 করেছিল, সেখানে কোনোটাতে একজনের নাম আগে দিলেন, তারপরে আবার পরের কলামে এসে এখানে 2 নম্বরে তার নামটা দিচ্ছেন, এরকম করবেন না। যিনি 1 নম্বরে থাকবেন তিনি সর্বদা একই থাকবেন, কিন্তু যিনি 2 এর নাম যার নাম লিখছেন তিনি সর্বদা 2ই থাকবেন কিন্তু, ঠিক আছে। এবার একেই যে লিখতে হবে সেটা নয়, যে কোনো একটা জায়গায় লিখলেন, ওই যে পাশে যে অন্নপূর্ণা ভান্ডারের আবেদন করছেন ওখানে হ্যাঁ দিয়ে দিলেই তারা বুঝে যাবে কিন্তু যে কে সুবিধাভোগী বা কার জন্য এই আবেদন করা হচ্ছে। নেক্সট আমরা যাব একইভাবে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড আপনার আছে কিনা সেটা জানার জন্য। কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে তাহলে লিখতে হবে পরিবার, তার নাম্বার, আইডি নাম্বার, তারিখ, যে তারিখে ইস্যু করা হয়েছে এবং কে প্রদান করেছেন সেটি কার্ডের মধ্যে দেওয়া থাকে। এইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, এইভাবে কিন্তু পরপর আপনারা সেগুলি ফিল আপ করে যাবেন। নেক্সট আমরা যাব, যদি এসআইআর এর কারো নাম বাদ যেয়ে থাকে তাহলে এসআইআর এর নাম বাদ গেলে ট্রাইব্যুনালে মামলাটি বিচারাধীন কি নয়, প্রযোজ্য নয়। যাদের নাম আছে তারা প্রযোজ্য নয় টিক করবেন, যাদের নেই তাদের হচ্ছে হ্যাঁ ক্লিক করবেন। হ্যাঁ ক্লিক করার পরে তাদের মামলার ধরনটি সেখানে বিবরণ করতে হবে। নিচে দেখুন কিভাবে রয়েছে, সদস্য 1 দেখা গেল সদস্য 1 যে তার প্রযোজ্য নয়, কিন্তু সদস্য 2 তার প্রযোজ্য, তাহলে লিখতে হবে মামলার বিবরণটা কিরকম, সেটা আপনি যে আবেদন করেছিলেন সেই আবেদন ফর্মের মধ্যে লেখা রয়েছে। নেক্সট চলে আসি এবার সামাজিক বিবরণ সম্পর্কে। সামাজিক বিবরণের মধ্যে কি কি আপনাদেরকে আপলোড দিতে বলেছে, বিদ্যালয়ের অধ্যয়নরত কেউ যদি বিদ্যালয়ে পড়ে থাকে তাহলে শিশু সদস্য সংখ্যা, তাদের নাম সরকারি না বেসরকারিতে পড়ে সেগুলো উল্লেখ করবেন, স্বীকৃত মাদ্রাসায় নাকি, সদস্য 2 কোথায় পড়াশোনা করছে, এইভাবে প্রত্যেকটাই কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। নেক্সট আমি চলে যাচ্ছি, যদিও ভিডিওটি একটু লেন্দি হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই, আপনাদেরকে দেখতে হবে কারণ ফর্মটি 12 পৃষ্ঠার, আমি একটি ভিডিওতেই আপলোড করার চেষ্টা করছি সেই জন্য। নেক্সট, শিশুদের টিকাকরণের অবস্থা, কিভাবে টিকাকরণ করবেন। শিশুদের হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, যদি না হয়ে থাকে তাহলে না, টিকাকরণ করা হয়নি, আর যদি প্রযোজ্য না হয় তাহলে এই ঘরটাতে কিছু লেখার দরকার নেই, ঠিক আছে। এবার দেখি তারপরের ঘরে কি বলেছে। তারপরে বলেছে সরকারি প্রকল্পের আয়ত্তায় সুবিধা, আপনি কি কোনো প্রকার সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন এখনো পর্যন্ত, আপনার পরিবারের যদি কেউ পেয়ে থাকে তাহলে সেটাও দিতে হবে এখানে। যদি পরিবারের প্রধান পেয়ে থাকেন, হ্যাঁ, এবার সরকারি সুবিধা কি কি হতে পারে, সেটা হতে পারে কৃষক বন্ধু, সেটা হতে পারে পিএম কিষাণ যোজনা, এরকম প্রকল্পের নামগুলি যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করুন। প্রকল্প থেকে বেরিয়ে যেতে টিক চিহ্নটি, হ্যাঁ টিক বক্সটি চিহ্নিত করুন। যদি প্রকল্প থেকে আপনি মনে করেন বেরিয়ে যাবেন তো এটা টিকমার্ক করবেন না, কারণ প্রকল্প থেকে কেউই বেরোতে চায় না, ঠিক আছে। তাহলে এখানে প্রকল্প কি কি প্রকল্প রয়েছে এখানে লিখতে হবে। এখানে প্রকল্প লিখলেন কিষাণ ক্রেডিট কার্ড, সরি পিএম কিষাণ বা কৃষক বন্ধু প্রত্যাহার করতে চান, যদি হ্যাঁ ক্লিক করেন তাহলে কিন্তু এখানে মারাত্মক লেভেলের ভুল হয়ে যাবে বন্ধুরা, তাহলে আপনার কিন্তু ফর্মটি টোটালটাই কিন্তু বাতিল হয়ে যাবে, প্রত্যাহার হয়ে যাবে কিন্তু ফর্মটি নয়, অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা আপনার পরিবারের একজন পাবেন, কিন্তু আপনি কিন্তু আর পিএম কিষাণের টাকা ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলি পাচ্ছে না। নেক্সট আমরা চলে আসবো কোথায়,
যে এখানে আবারও প্রকল্প সদস্য 2 এর দেওয়া আছে, 3 এর দেওয়া আছে, এইভাবে সমস্ত সদস্যদের তথ্যগুলো ফিল আপ করতে হবে। বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়, যদি বাদ দিতে চান তো আমার মনে হয় না কেউ বাদ দেবেন। এবার আসি ঘোষণা সম্মতি, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান অনুযায়ী সম্মত, টিকমার্ক। এই ফর্মটি যাচাইয়ের জন্য যোগ্য এবং টিকমার্ক করে দিলেন। এখানে টিকমার্ক করে দেওয়ার পরে আপনারা নিচের দিকে নামবেন, এখানে চলে আসুন। এখানে আসার পরে আপনাদেরকে কি করতে হবে, এই সত্য প্রযোজ্য হলে আমি সকল সহায়ক নথি প্রদান করছি, তাহলে এখানে নিজের স্বাক্ষর দিবেন, অর্থাৎ নিজে সই করবেন। ঠিক আছে, এবার এখানে চলে আসি। নেক্সট কি বলেছে এখানে দেখুন, পরিবার বলতে এমন এক দলকে বোঝায় যারা একই সঙ্গে বসবাস করেন, একই সঙ্গে রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন, পরিবার তাদেরকেই বলেছেন। অর্থাৎ যারা একই সাথে রান্না বান্না হয় তারাই হচ্ছে একই পরিবারের অন্তর্গত। এখানে জানিয়ে রাখি, একই বাড়িতে থাকেন কিন্তু রান্না আলাদা হয়, অর্থাৎ একটা মানে 4 ভাই বা 3 ভাই বা 2 ভাই একই ফ্যামিলিতে থাকছেন, তাহলে সেখানে 2 ভাই থাকলে এক ভাইয়ের যে ফ্যামিলি, অর্থাৎ তার উনার স্ত্রী এবং হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের 2 সন্তান রয়েছে, তাহলে ফ্যামিলি মেম্বার হচ্ছে সেখানে 4 জন। এইভাবে আপনারা ফিল আপ করবেন। এবং দেখা গেল সেই বাড়িতে 2 ভাই থাকে, তাহলে দুটো আলাদা ফর্ম ফিল আপ করতে হবে কিন্তু এখানে আলাদা আলাদা জনের। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ বলে দিলাম। এবং তারপরে যে ঘরটি রয়েছে এটা শুধুমাত্র বলে দিয়েছে, এটা শুধুমাত্র সরকারি ল্যাবের জন্য। ঠিক আছে, শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন লেখা রয়েছে, এখানে আপনি চাইলে আপনার নাম না লেখাই উচিত, ওখানে বললে ওখানে যাওয়ার পরে জমা দিতে যাওয়ার সময় যদি লিখতে বলে তাহলে এখানে নাম, কার পুত্র সন্তান আপনি সেটা লিখলেন। এইভাবে লিখে কিন্তু আপনাদেরকে এটি রিসিভ করে কিন্তু আপনাদেরকে ব্যাক দিবে। ঠিক আছে, তাহলে এটি রিসিভ করার পরে আপনাদেরকে কিন্তু আপনার হাতে রিসিভ কপি হিসাবে দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন এখানে তারিখ স্বাক্ষর করবেন যারা অফিসার রয়েছেন। এইভাবে পুরো ফর্মটি ফিল আপ করে কিন্তু আপনাদেরকে জমা করতে হবে। এবার আসি জমা কোথায় করতে হবে, কি কি ডকুমেন্টস দিতে হবে। আমি যে ডকুমেন্টসের তালিকাটা প্রথমে তৈরি করে দিয়েছিলাম সেই ডকুমেন্টসগুলো আপনার এবং আপনার সাথে সাথে পরিবারের সকলেরই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা নিয়ে চলে যাবেন কিন্তু আপনার পাশে ভিডিও অফিসে বা ব্লক অফিসে, সেখানে গিয়ে কিন্তু জমা করে দিবেন। এই ফর্মগুলো জমা শুরু হচ্ছে আগামী কাল থেকে, অর্থাৎ আগামী শুক্রবার থেকে কিন্তু এই ফর্মে জমা হচ্ছে। এবং আগামী কালে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপের জন্য একটি পোর্টাল খুলবে। যারা গিয়ে জমা দিতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন পোর্টালে কিন্তু আপনারা আবেদন করে দিতে পারবেন। অনলাইনে কিভাবে আবেদন করতে হবে সেটি অনলাইন ফর্ম খোলার পরে বোঝা যাবে বলতে কি এই ফর্মটাই আসবে, এইভাবে ফিল আপ করতে হবে। অনলাইনে কিভাবে করতে হবে সেই সম্পর্কিত ভিডিও আগামীকাল আমরা এই চ্যানেলে পাবলিশ করব। তাই ভিডিওটি অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আগামীকালের সেই ভিডিওটি এবং অন্নপূর্ণা ভান্ডারের গুরুত্বপূর্ণ যে তথ্যগুলি আপডেট হবে সেই তথ্যগুলি সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করে বাকিদেরও ফর্ম ফিল আপের সুবিধা সম্পর্কে জানিয়ে দিন। ধন্যবাদ।